হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে আরেকবার আমার ক্লাসে। তোমরা যারা আমার আগের ক্লাসটা করেছো তোমরা জানো আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে একটা ক্লাস নিয়েছি। যারা ক্লাসটা মিস করেছো বা কোনো কারণে দেখতে পারোনি, তোমরা ইউটিউবে আমাদের যে মহসিন কলেজের চ্যানেলটা আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসটা দেখে নিলে যেটা হবে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে অনেক ইজি হবে, অনেক সহজ হবে, বিশেষ করে যারা একেবারে কখনো ব্যাংক সমন্বয় বিবরণী করনি তাদের জন্য। তো তোমাদেরকে আমি সবসময় যে কথাটা বলি প্রত্যেক ক্লাসে সেটা বলবো, সেটা হচ্ছে পড়াশোনার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার মধ্যে একটা তোমার একদম ইন্টারনাল একটা ইন্সপিরেশন, যেটা তোমার নিজের মধ্যে থাকবে, যেটা তোমাকে পড়াশোনা করতে উদ্দীপিত করবে, উৎসাহিত করবে, অনুপ্রেরণা দিবে। যেটা না থাকলে তোমার মধ্যে অলসতা চলে আসবে, পড়তে ইচ্ছে করবে না, দেখা যাচ্ছে তোমার বাবা বা মা বলেনি তুমি পড়তে বসছো না, বা ছোট বাচ্চাদের মতো বলতে হবে যে হ্যাঁ পড়তে বসো, যেটা তোমার নিজের জন্যই ক্ষতিকর। সো তোমাকে যেটা নিজের মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে যেন কাউকে বলতে না, তোমরা এখন অনেক, এটা হচ্ছে অনেক ম্যাচিউর, তোমরা তোমাদের পড়াশোনার গুরুত্বটা তোমরা বুঝবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা ক্লাসগুলো করো, আমাদের যতদিন পর্যন্ত অনলাইনে ক্লাস হচ্ছে তো সেগুলো অ্যাটেন্ড করবে, অফলাইনেও যখনই ক্লাস হয় কখনো ক্লাসগুলো মিস করবে না, এটা তোমাদের জন্য প্রথম রিকোয়েস্ট। আর আমি মাঝে মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলি, আজকে তোমাদের একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এসএসসি থেকে যখন তোমরা এসএসসিতে চলে আসো তোমাদের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে তোমার একটা ফ্রিডম, যেটা তোমরা হয়তো অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এসএসসিতে স্কুলে কিংবা ফ্যামিলি দুই জায়গা থেকে পাও না, যেটা তোমরা এইচএসসিতে তোমরা পেয়ে থাকো। এই জন্য সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় এটা একটা ভালো দিক। কারণ ভালো দিক এই জন্যে তোমরা পৃথিবীটাকে নিজের মতো করে বুঝতে শিখো, জানতে শিখো, অনেক নতুন নতুন জ্ঞান তোমরা অর্জন করতে শিখো। ফ্রিডম থাকলে এই জিনিসগুলো শেখা খুব সহজ হয়, বাইরের পরিবেশ থেকে বা আউট নলেজগুলো তোমরা সহজে গ্যাদার করতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। বাট এটার ব্যাড ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে যে প্রায় আমরা দেখতে পাই, এটা আমাদের অভিজ্ঞতা, কিন্তু অভিজ্ঞতা থেকে বলছি যে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সিম্পল একটা মাদক সিগারেট, ছেলেদের মধ্যে বিশেষ করে এই প্রবণতা দেখা যায়। অনেকে বলছে না প্যারেন্টস তো দেখছে না, আমি এখন অনেক ফ্রিডম পাচ্ছি, দেখা যাচ্ছে অনেক স্কুলের ছেলে গ্রামে শহরে এসছো, দেখার কেউ নেই, বলার কেউ নেই, তুমি ধূমপানে এডিক্টেড হয়ে যাচ্ছ, কিন্তু এটা থেকে আস্তে আস্তে অনেক বড় সমস্যা হয়। তো একটা সিম্পল কাজ, এগুলো কেন দরকার? অবশ্যই দরকার। এগুলোর কারণে তুমি পড়াশোনা থেকে, যদি এগুলোর কোনো একটা অভ্যাস থাকে, তুমি পড়াশোনা থেকে টোটালি ডিটাচড হয়ে যাবে, পড়াশোনা ভালো লাগবে না, ফ্রেন্ডদের সাথে ঘুরতে ভালো লাগবে সবসময়। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ধরনের কোনো ফ্রেন্ডের সাথে যখনই পরিচিত হও, যখনই অনলাইন বা অফলাইন, যখন থেকে অফলাইন ক্লাস শুরু হবে, দেখা যাচ্ছে এই ধরনের অনেক ফ্রেন্ড থাকতে পারে, থাকবে না তা না, থাকতে পারে, এবং প্রায় সময় দেখা যায় কেউ না কেউ থাকে এই ধরনের। তো ওদের কোনো উৎসাহে, কোনো তোমাকে প্ররোচনায় তোমরা প্ররোচিত হবে না। তো কোনো ধরনের ধূমপান বা যে কোনো ধরনের মাদক থেকে তোমরা দূরে থাকবে, এটা হচ্ছে আজকের জন্য ছোট একটা উপদেশ। আসো আমরা এখন ক্লাসে চলে আসি। তো তোমাদের গত ক্লাসে আমি ব্যাংক সমন্বয় বিবরণী, তোমরা জানো অলরেডি, ব্যাংক সমন্বয় বিবরণী প্রথম অধ্যায়ের কিছু বিষয় আমি তোমাদেরকে বলেছি। আমি 1 মিনিটে তোমাদের আগের ক্লাসটা রিভিউ বা রিক্যাপটা তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে বলেছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিয়ে আসবে, তারপর আমি সংক্ষেপে, খুব সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে গত ক্লাসে যেটা করেছিলাম, ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করেছিলাম কিভাবে, ওখান থেকে আমরা প্রথমে তোমাদের কিছু থিওরি পড়তে বলেছি বই থেকে। কোন বই? সমন্বয় এবং জনকল্যাণ, যে কোনো একটা অথবা দুটো বই, দুটো হলে ভালো, অ্যাটলিস্ট একটার কম নয়। হ্যাঁ, যাই হোক, তো দুইটা বই খুবই দরকার, তোর বইগুলো কিনে নিবে। তো ব্যাংক ওখান থেকে কী পড়বে, আমার কাজ তো আমি করবো, তোমাদেরকে শেখাবো, যে নতুন যে জিনিসগুলো তোমাদের জানা দরকার সেগুলো জানাবো, কিন্তু তোমাদের এর বাইরে বই থেকে কিছু জিনিস পড়তে হবে। যেমন ব্যাংক কি, ব্যাংক সম্পর্কে জানবে তোমরা, ওই বই থেকে পড়বে, সংজ্ঞাটা পড়বে। এরপর হচ্ছে কি ব্যাংক হিসাব, ব্যাংকে যে অ্যাকাউন্ট খোলা যায় তোমরা জানো, ব্যাংক অ্যাকাউন্টটা কত ধরনের আছে। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রসেসটা কি, পদক্ষেপগুলো কি কি, কোন কোন ধাপগুলো অতিক্রম করে একটা সফল ব্যাংক অ্যাকাউন্ট করা যায়, খোলা যায়। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কিছু ডকুমেন্টস লাগবে, ডকুমেন্ট ছাড়া তোমাকে, যে কেউ ব্যাংকে গেলে ডকুমেন্ট ছাড়া কোনো অ্যাকাউন্ট কখনো অবস্থাতেই খোলা যাবে না। বাংলাদেশ ব্যাংকের কিছু গাইডলাইন আছে, ওগুলো ফলো করে ব্যাংক তোমাকে জানিয়ে দিবে যে কি কি ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট।
তো সেই ডকুমেন্টগুলো কী কীগুলো তোমরা থিওরিগুলো পড়বে। এরপর তোমাদের বলেছিলাম চেক সম্পর্কে একটু তোমরা জানবে, চেক কী কী, চেক কেন প্রত্যাখ্যাত হয়, চেক কীভাবে লিখতে হয়, চেকগুলো দেখতে কেমন সেগুলো বইতে আছে। এই জিনিসগুলো তোমরা একটু জেনে সবচেয়ে ভালো হয় যদি তোমরা প্র্যাকটিক্যালি তোমাদের বাবা বা মা বা বড় ভাই যাদের অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওরা কীভাবে চেক লিখে, কীভাবে ড্র চেকগুলো টাকাটা ড্র করে, তোমরা এই বিষয়টা তোমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবে। বেসিক নলেজটা, প্র্যাকটিক্যাল নলেজটা এখন তোমাদের এসএসসিতে খুব বেশি দরকার, তাহলে এই অধ্যায়টা বুঝতে তোমাদের জন্য আরও সহজ হবে। চেক সম্পর্কে পড়লাম। এরপর আমি বলেছি ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে। ব্যাংকে যখন আমরা অ্যাকাউন্ট খুলি, আমরা হচ্ছে প্রতিষ্ঠান, সবসময় যখনই অঙ্ক করবে তোমরা ভাববে তোমরা একটা প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছো, এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা একটা প্রতিষ্ঠানে কাজ করছি, এই প্রতিষ্ঠানে আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, ওই প্রতিষ্ঠান হিসাবটা আমরা রাখি। তো ব্যাংকের লেনদেনগুলো নগদান বইতে যে আমরা রাখি, এই সেখান থেকে যে ব্যালেন্সটা পাই ওটাকে আমরা বলি নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স। ঠিক একই অ্যাকাউন্টের এগেনস্টে ব্যাংকে যে লোকরা বসে থাকে তারাও একটা অ্যাকাউন্ট রাখে, ওটা হচ্ছে ব্যাংক বিবরণী, বা ওইখানে যে ব্যালেন্সটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাংক বিবরণীর জের। আমাদের জের একই অ্যাকাউন্ট, যেহেতু আমাদের জের এবং ব্যাংকের জের মিলার কথা। আমার অ্যাকাউন্টে 45,000, আমার মতে ব্যাংকেরও 45,000 কথা থাকার কথা, এটা আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম। যদি কোনো কারণে না মিলে তখনই আমাদেরকে আজকের বিবরণীটা করতে হবে। আমি কেন মিলে না সেটার কয়েকটা এক্সাম্পল দিয়ে অঙ্ক শুরু করছি। তো আমি একটা টাকা জমা দিলাম ব্যাংকে, 5,000 টাকা, আমি নগদান বইতে লিখলাম, কিন্তু যখনই আমি চেকটা জমা দিলাম বা কাউকে পাঠালাম জমা দেওয়ার জন্য, আমি সাথে সাথে ব্যাংকে আমার যে নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স সেখানে আমি লিখে ফেললাম 5,000 টাকা। কিন্তু দেখা যাচ্ছে চেকটা এখন পর্যন্ত যাকে জমা দিয়েছি, যার মাধ্যমে জমা দিচ্ছি, সে এখনো ব্যাংকে সেটা জমা দেয়নি। তাহলে ব্যাংক বিবরণীতে যে লোকটা বসে আছে ব্যাংক বিবরণী করার জন্য, সেটা তো এটা লিখবে না। আমি লিখেছি কারণ আমি পাঠিয়েছি টাকা, যখন আমরা টাকাটা পাঠাই তখনই আমরা নগদান বইতে লিখে ফেলি। কিন্তু ব্যাংকে এখন ওইটা পৌঁছায়নি, এটাকে বলি আমরা পরিবহনাধীন চেক। ব্যাংকে যেহেতু পৌঁছায়নি, ব্যাংক কিছু লিখবে না, লিখবে না। ব্যাংক তো চেকে এখনো যায়নি, কেন লিখবে? দেখো, এই একটা কারণ হচ্ছে, প্রথমত এরকম যে কোনো লেনদেন যেটা আমরা লিপিবদ্ধ করি কিন্তু ব্যাংক লিপিবদ্ধ করে না, যার ফলে ব্যাংকের ব্যালেন্স দুটো আমাদের মিলবে না। এই যে এখন মিলছে না, এই যে ব্যাংকের ব্যাংক বিবরণীর ব্যালেন্স 0, এখন ব্যাংক কিছু লিখেনি কারণ আমি জমা দিয়েছি, এখনো জমাটা ব্যাংকে পর্যন্ত পৌঁছায়নি, তাহলে আমাদের ব্যালেন্স দুটো মিলছে না। আবার এমন হতে পারে, এটা প্রথম কারণ, তাহলে আমরা কোনো কিছু লিখলাম বা জমা দিলাম বা কাগজ চেক দিলাম, আমরা নগদান বইতে লিখলাম, কিন্তু সেই কোনো কারণে সেটা ব্যাংকে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, কোনো কারণে জমা হচ্ছে না, তখন ব্যাংক লিখবে না, যার ফলে আমার সাথে ওদের মিলছে না। এই ব্যাংক দুইটা বিবরণী না মিলার কারণে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করবো। আরেকটা কারণে মিলে না, যদি ভুল করি, যেমন আমি একটা চেক জমা দিলাম 5,000 টাকা, খেয়াল করো দুইজনে লিখছি, আগেরটা হচ্ছে আমি লিখেছি কিন্তু ব্যাংক লিখিনি। আবার এমনও হতে পারে ব্যাংক লিখে অনেক সময় আমরা লিখি না, এটা এক্সাম্পল দিই একটা, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য। ধরো ব্যাংক কোনো কারণে আমার অ্যাকাউন্ট থেকে একটা চার্জ নিয়েছে 100 টাকা, মনে করো, তাহলে কি করেছে, 100 টাকা আমি পাশে লিখছি, মনে করো 100 টাকা আমার কাছ থেকে কেটে ফেলেছে বা ডেবিট করেছে, ব্যাংক 100 টাকা আমার কাছ থেকে কেটে ফেলেছে। ব্যাংকের কাটলে ব্যাংক ডেবিট করে, তাহলে ব্যাংক 100 টাকা মাইনাস করে দিয়েছে, কিন্তু আমরা নগদান বইতে কিচ্ছু করি নাই। নগদান বইতে আমরা জানতাম না বা আমাদেরকে জানানো হয়নি যে ব্যাংক এই মাসে আমার কাছ থেকে একটা চার্জ নিতে পারে, যদি কোনো একটা সার্ভিস আমাকে দিয়ে থাকে, ওই সার্ভিস এর এগেনস্টে আমাকে কোনো টাকা চার্জ করতে পারে, আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে 100 টাকা, মনে করো। তাহলে আমরা তো লিখি নাই, তাহলে ওদের সাথে আমাদের ব্যালেন্স মিলবে না, যদিও ব্যালেন্স অ্যাকাউন্ট কিন্তু একটাই, অ্যাকাউন্ট কিন্তু কি সেম অ্যাকাউন্ট। ধরো অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 5, নর্মালি ব্যাংক অ্যাকাউন্ট একটু বড় হয়, জাস্ট মনে করো অ্যাকাউন্ট নাম্বার 5, এটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট। এই সেম অ্যাকাউন্টের হিসাবটা দুইজন রাখবে, একটা হচ্ছে আমরা রাখবো, একটা হচ্ছে ব্যাংক রাখবে। তাদের সাথে আমাদের না মিললে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা করব। কেন মিলে নাই? একটা কারণ বলেছে, আমরা একটা আইটেম বা কোনো একটা লেনদেন লিপিবদ্ধ করেছে কিন্তু ব্যাংক লিপিবদ্ধ করেনি, মিলবে না। অথবা ব্যাংক লিপিবদ্ধ করেছে, আমরা লিপিবদ্ধ করিনি, তাহলে মিলবে না। আবার লিপিবদ্ধ করেছি দুইজনই কিন্তু ভুল করেছি, কিভাবে? ধরো আমি 1,000 টাকা ব্যাংকে জমা দিয়েছি,
আমি ডেবিট করলাম বা যোগ করলাম, মনে করো ডেবিট করলাম 1000 টাকা, ব্যাংক এটা যোগ করার কথা বা ক্রেডিট করার কথা, ব্যাংক লিখেছে 100 টাকা ভুল করে, দুজনে লিখেছি, এর আগেরটা হচ্ছে একজন লিখেছে আরেকজন লিখিনি, কিন্তু আজকেরটা দুজনে লিখেছি, বাট ভুল হয়েছে যে কোনো একজনের, সেটা ব্যাংক ভুল করতে পারে, পরীক্ষায় প্রশ্নে বলে দেওয়া থাকবে কে ভুল করেছে। এই যে আমি সমন্বয়গুলো বলছি যে কেন কেন মিলেনি, সেই কারণগুলো প্রশ্নে বলে দেওয়া থাকবে, ওইগুলোর উপর বেস করে তুমি বিবরণীটা মিলাবে। আমি অঙ্ক করছি না, কি কারণে অঙ্ক করতে হয় সেটা বলছি, কেন মিলাতে হয়। আমি একটা ব্যাংকে চেক জমা দিলাম 1000 টাকা, সেটা ঠিক মতো ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকেও লিখেছে, বাট লেখার সময় ওরা কি করেছে, ইয়েস 100 টাকা লিখেছে। তাহলে খেয়াল করো পার্থক্য হয়ে যাবে না, দুইটা ব্যালেন্সের কত টাকা পার্থক্য হবে, 900 টাকা পার্থক্য হয়ে যাবে। ব্যাংক 900 টাকা কম লিখেছে, এখানে আমার অ্যাকাউন্টে 900 টাকা কম জমা করেছে, তাহলে আমাদের সাথে ওদের ব্যালেন্স কি হচ্ছে না, মিলছে না। এরকম বেসিক্যালি এই কয়েকটা কারণ থাকে। আমরা একটা লেনদেন লিপিবদ্ধ করছি, ব্যাংক লিখিনি, ব্যাংক লিপিবদ্ধ করেছে কিন্তু আমরা লিখিনি, লিখেছি কিন্তু কেউ একজন ভুল করেছে, এটাও হতে পারে। এই যেটা এখন আমি বললাম, কম লিখতে পারে, বেশি লিখতে পারে। আবার আরেকটা হতে পারে, মনে করো অন্য একটা অ্যাকাউন্ট থেকে, ধরো অ্যাকাউন্ট নাম্বার 50, এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট না, এটা মনে করো ব্যাংকে তো অনেক গ্রাহক থাকে, অনেক ক্লায়েন্ট থাকে, অন্য একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট বা অন্য একটা বিজনেস প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট 50, আমাদেরটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 5। ব্যাংক কি করেছে, অ্যাকাউন্ট নাম্বার 5 থেকে অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট থেকে 500 টাকা কেটে ফেলেছে, যদিও এই চেকটা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে, অন্য একজন ব্যক্তির চেকের টাকা কাটতে গিয়ে আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে ফেলেছে ব্যাংক ভুল করে, ব্যাংক ভুল করে। তাহলে ব্যাংক কি করেছে, আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা কেটে ফেলেছে বা ডেবিট করেছে। আমরা জানি ব্যাংক কাটলে ডেবিট করে, আমি এই পাশে দেখাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো কেটে ফেলেছে বা ডেবিট করেছে কত টাকা, 500 টাকা। শুধু শুধু আমরা তো জানি না যে ব্যাংক আমাদের কাছ থেকে এই টাকাটা কেটে ফেলেছে, এটা ভুল করেছে, কে করেছে, ব্যাংক। তো ব্যালেন্স কি মিলবে আমাদের সাথে ওদের, মিলবে না। এই না মিললে মিলানোর জন্য আমরা বিবরণীটা করব। তো আমরা আসো এখন বললাম, এতক্ষণ বললাম হচ্ছে কেন মিলে না, এখন কেন মিলে না সেগুলো আমরা খুঁজে নিয়ে প্রশ্নে বলে দেওয়া থাকবে, তা থেকে আমরা এখন ম্যাথ করব, এই বিবরণীটা করব, মিলাবো কেন মিলছে না বা শুদ্ধ ব্যালেন্সটা আমরা বের করব। তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে পরীক্ষায় পাই সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। পরীক্ষায় প্রশ্ন থাকবে যে প্রথমে বলা দেওয়া থাকবে একটা ব্যালেন্স থাকবে। এই অঙ্কটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে একক জের, একটা হচ্ছে উভয় জের। প্রথমেই তোমাদেরকে আমি একক জেরটা করাচ্ছি, আবার উভয় জেরটাও থেকেও একক জেরটা করা যায় খুব সহজে। তো নেক্সট ক্লাস যখন নিব আমি, তখন তোমাদের উভয় জের কীভাবে করতে হয়, আবার এই ব্যাংক স্বনির্ভরী থেকে কিছু জার্নালও করা যায়, খুব সহজ কিছু জাবেদা, খুব সহজে কীভাবে জাবেদাগুলো করা যায় সেটাও তোমাদেরকে আমি শেখাবো। তো আসলে আমরা একটু দেখি যে প্রশ্নটা কিভাবে কিভাবে থাকতে পারে। আমি একটা কাল্পনিক প্রশ্ন নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি, পরীক্ষায় ঠিক এরকম প্রশ্নই আসবে। তো প্রথমেই দেওয়া থাকতে পারে কোন একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকতে পারে বা নাও থাকতে পারে, তাদের ব্যাংক ব্যালেন্স দেওয়া থাকবে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ, এখানে আমি ম্যাথটা করব, আমি জায়গাটা রেখেছি, সংক্ষেপে করছি, জায়গা কম এখানে যেহেতু প্রশ্নটা লিখতে হচ্ছে। তো দেখা যাচ্ছে কি মিস্টার কয়ের নগদান, এটা আমাদের প্রতিষ্ঠান বা এটা কোনো নামও থাকতে পারে প্রতিষ্ঠান নাম, নগদান বই অনুসারে ব্যাংক জমার পরিমাণ হচ্ছে 40,000 টাকা। এখানে কোনো প্রতিষ্ঠানের নামও থাকতে পারে, কোম্পানির নাম থাকতে পারে, এটা আমরা ইম্পর্টেন্ট না এখানে। এই কোম্পানির নগদান বই অনুসারে, নগদান বইটা কারা রাখে, ব্যাংক নাকি আমরা? আমি গত ক্লাসে বলেছিলাম এই নগদান বইটা হচ্ছে আমরা করি ব্যাংক ব্যালেন্সের পরিমাণ জানার জন্য।
সেই নগদান বইয়ের 2 ঘর বা 3 ঘর নগদান বই যেটা তোমরা অলরেডি করেছো, 9-10 করেছো, সেখানে দেখবে নগদান বইয়ের একটা ব্যাংকের একটা জেড থাকে, ডেবিট পাশে একটা, ক্রেডিট পাশে একটা। সেই জেড যেটা আমরা দুইটা কলাম থাকে, সেই কলাম থেকে যে জেডটা পাই এটা হচ্ছে বেসিক্যালি এই জেড। তাহলে এই জেডটা কোথা থেকে নেওয়া আছে? নগদান বই থেকে, নগদান বইয়ের ব্যাংক কলাম থেকে। তো এই জেডটার আমরা নাম দিয়েছি নগদান বই অনুসারে ব্যাংক জমার পরিমাণ। কত টাকা? 40,000 টাকা। তো এই নগদান বই অনুসারে ব্যাংক জমার পরিমাণের সাথে ব্যাংক জমার পরিমাণ মিলেনি, অর্থাৎ ব্যাংক বিবরণ অনুসারে ব্যাংক জমার পরিমাণ যেটা, অর্থাৎ আমি যখন এই জেডটা বের করে ব্যাংকে গেলাম, বললাম যে এই তারিখের ব্যাংকের ব্যালেন্সটা আমাকে একটু দেখান, ওরা বললো যে ব্যাংকের ব্যালেন্স আপনার 34,000 টাকা। আমাদের অ্যাকাউন্টে হচ্ছে, আমাদের হিসাবে আমাদের এই অ্যাকাউন্টে 40,000 টাকা থাকার কথা, কিন্তু ব্যাংকার বলছে আপনার অ্যাকাউন্টে 40,000 টাকা নেই, আছে কত? 30,000 টাকা। কোনো কারণে মিলেনি, প্রশ্নে বলে দেওয়া থাকবে যে যা ব্যাংক বিবরণীর সাথে মিলেনি। ধরো আমি বললাম যা জের বা উদ্বৃত্তের সাথে বা ভিন্নতা পরিলক্ষিত হয়েছে, এভাবে বলে দেওয়া থাকবে যে ব্যাংক বিবরণীর সাথে মিলেনি। কেন মিলেনি সেটা তোমাকে অবশ্যই প্রশ্ন দেওয়া থাকবে। আমি কয়েকটা এক্সাম্পল আজকে দিব, গত ক্লাসে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, আজকে কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ক, এগুলো হচ্ছে গড় মিলে কাম। এই যে ব্যালেন্স দুটো আমাদের মিলেনি, আমাদের হিসাবে 40,000 টাকা, আর ব্যাংক বিবরণী জেরের সাথে মিলেনি, কারণ ব্যাংক বিবরণী জেরে মনে করো কথা 30,000 টাকা আছে মনে করো, তাহলে কি মিলেছে? না, মিলেনি। কেন মিলেনি সেগুলো হচ্ছে আমি এখন লিখছি। গড় মিলের কারণ বা না মিলার কারণ, আমি সরাসরি কারণগুলো লিখছি। কেন মিলেনি দেখো। ক, ব্যাংকে জমা দেওয়া হয়েছে আমরা ব্যাংকে জমা দিয়েছি, এইটা কোন একটা মাসের, ধরো জানুয়ারি 31 তারিখ। 31 তারিখে আমাদের ব্যাংকের পরিমাণ হচ্ছে 40,000 টাকা। এই মাসের কোন একটা সময়ে আমরা প্রতিষ্ঠান ব্যাংকে জমা দিয়েছি 50,000 টাকা, যেটা ব্যাংক বিবরণীতে দেখানো হয়নি। অনেকগুলো কারণ থাকতে পারে, এগুলো লিখলে লম্বা হয়ে যাবে, তাদের পরীক্ষায় প্রশ্নে বলে দেওয়া থাকবে। বিভিন্ন কারণ থাকতে পারে। আপাতত আমরা জানলাম যে কোনো কারণেই হোক আমি 50,000 টাকা জমা দিয়েছি, কিন্তু ব্যাংক বিবরণীতে সেটা দেখানো হয়নি। কিভাবে করবো আমি একটু পরে দেখাচ্ছি, প্রশ্ন দিচ্ছি আপাতত। চেক ইস্যু করা হয়েছে 4,000 টাকা, যা ভাঙানো হয়। অর্থাৎ আমরা একজনকে একটা চেক দিয়েছি, একজনকে বলতে কাকে চেক দিই আমরা? যে আমার কাছ থেকে টাকা পায় তাকে আমরা কি বলি? বলে দেখি। যে আমার কাছ থেকে টাকা পায় তাকে আমরা কি বলি? খুব সহজ, কি? পাওনাদার। পাওনাদার আমার কাছ থেকে, যেহেতু আমরা অ্যাকাউন্টস পেয়েবল বলি, পাওনাদার আমার কাছ থেকে টাকা পায়, তাকে আমরা চেক দিয়েছি, ক্যাশে না দিয়ে টাকাটা চেকে দিয়েছি। তো কত টাকা দিয়েছি? 4,000 টাকা। এটাকে বলি আমরা চেক ড্র করা, চেক ইস্যু করা, চেক কাটা বলি। তো 4,000 টাকা আমরা একজনকে দিয়েছি। যখনই আমরা কাউকে টাকা দিই, সাথে সাথে আমরা নগদান বইতে লিখে ফেলি, কি করি? চেক দিলে মাইনাস করে ফেলি, অর্থাৎ ক্রেডিট করে ফেলি। কিন্তু সেই চেকটা এখন পর্যন্ত ব্যাংকে ভাঙানো হয়নি, অর্থাৎ যাকে আমরা চেকটা দিয়েছি সে এখনো ব্যাংক থেকে টাকাটা তুলে নেয়নি। যে ব্যাংকে যদি সে না যায়, তাহলে কি ব্যাংকার ওই টাকাটা কর্তন করবে, মাইনাস করবে? ওকে তো টাকা দেয়নি, ও এখনো ব্যাংকেই যায়নি, সো ওদের সাথে আমাদের ব্যালেন্সটা মিলবে না। এটা একটা কারণ দিলাম। তাহলে আমরা চেক ইস্যু করেছি, কাউকে চেক দিয়েছি, সেই লোকটা এখনো ব্যাংক থেকে টাকাটা ভাঙায়নি, টাকাটা তুলেনি।
তো যার কারণে ব্যাংক এটা দেখায়নি, যার ফলে মিলছে না। এই না মিলার কারণগুলো আমি বললাম। আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে, ধরো দিলাম ক নাম্বার, ব্যাংক চার্জ 100 টাকা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক চার্জ 100 টাকা নগদান বইতে লেখা হয়নি। এর অর্থটা হচ্ছে ব্যাংক এই মাসে, জানুয়ারি মাসে 31 তারিখে যেহেতু ব্যালেন্স, এই ব্যালেন্সটা আমাদের মিলছে না আমাদের সাথে, ওদের হিসাবে গড়মিল হচ্ছে। তখন দেখলাম যে কেন কেন মিলেনি, তার মধ্যে একটা কারণ আমরা পেলাম, আর একটা সেটা হচ্ছে ব্যাংক চার্জ 100 টাকা, ব্যাংক আমার কাছ থেকে চার্জ নিয়েছে 100 টাকা কেটে নিয়েছে, তো যেটা আমরা নগদান বইতে এখনো পর্যন্ত দেখাইনি। তো এটা একটা না মিলার কারণ। আমরা জানতাম না যে ব্যাংক 100 টাকা কেটেছে, সেটা আমরা লিখিনি, নগদান বইতে লিখিনি। তাহলে ওদের হিসাব আমাদের হিসাবের সাথে মিলছে না। আর একটা কারণ দিচ্ছি আমি, 4টা কারণ নিয়ে আমি অঙ্কটা তোমাদেরকে করাবো আজকে। ঘ, আশা করি দেখতে পাচ্ছ সবাই। ব্যাংক 100 টাকা নগদান বইতে লেখা হয়নি। আর একটা হচ্ছে ব্যাংক আমাকে সুদ দিয়েছে। ব্যাংক, আমরা বলি সুন্দর করে, ব্যাংক সুদ মঞ্জুর করেছে। যা নগদান বইতে লেখা হয়নি। আমি সংক্ষেপে লিখলাম, যা নগদান বইতে লেখা হয়নি 500 টাকা। অঙ্কটা আমরা এখন করব। তাহলে খেয়াল করো, 4টা সমন্বয় বললাম। একটা হচ্ছে, আমি আরেকবার বলেছি, আমি ব্যাংকে জমা দিয়েছি কিন্তু ব্যাংক সেটা এখনো লিখেনি। আর একটা হচ্ছে আমি ইস্যু করেছি, চেক দিয়েছি, এটাও ব্যাংক লিখেনি, অর্থাৎ ব্যাংক থেকে এখনো টাকাটা ভাঙানো হয়নি। থার্ড যে রিজনটা ছিল যার কারণে আমাদের আজকে ব্যালেন্স, আমাদের ব্যালেন্সের সাথে ব্যাংকের ব্যালেন্স মিলছে না, সেই থার্ড কারণটা হচ্ছে ব্যাংক চার্জ করেছে, আমার কাছ থেকে কেটে নিয়েছে 100 টাকা, কিন্তু আমরা লিখিনি। আর ফোর্থ রিজন যেটা ছিল মিলেনি, সেটা হচ্ছে ব্যাংক আমাকে সুদ দিয়েছে কিন্তু আমি জানতাম না, আমাকে জানানো হয়নি। সেখানে দেখতে পেলাম যে ব্যাংক আমাকে 100 টাকা, পরবর্তী জানতে পারলাম যে 100 টাকা, 500 টাকা আমাকে সুদ দিয়েছে, মঞ্জুর করেছে। অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকা থাকলে ব্যাংক আমাকে ওই টাকার উপর একটা সুদ দেয়। তো সুদ দিয়েছে 500 টাকা, যেটা আমাদেরকে অ্যাকাউন্টে সরাসরি জমা দিয়ে দিয়েছে ওরা, কিন্তু আমি জানতাম না, যার ফলে আমি নগদান বইতে, আমাদের হিসাবের বইতে এটা আমরা লিখি নাই। এই 4টা কারণ আমাদের ব্যালেন্সটা আমাদের সাথে ব্যাংকের মিলেনি। ব্যাংকের কত এটা আমরা জানার দরকার নেই, একক জেরে আমরা উভয় জের যখন করব তখন 2টা জের থাকবে, তখন আমরা 2টা জের একসাথে মিলাবো, সেটা তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। আপাতত যে পদ্ধতিটা করা হচ্ছে একক জের বা সিঙ্গেল ব্যালেন্স থাকলে কিভাবে ব্যাংক বিবরণী করব সেটা। তো আমরা লিখলাম, উপর হচ্ছে পজিশন নাম লিখবো, তারপর লিখবো এর ব্যাংক সমন্বয় বিবরণী লিখলাম। ঘরটা করব সুন্দর করে, বিবরণ টাকার ঘর, 2টা করলে ভালো, অথবা একটা করলেও করা যাবে। এটা বাধ্যতামূলক কোনো বিবরণী নয়, আমি আগেও বলেছি গত ক্লাসে। এটা করলে আমাদের সুবিধা হয়, ব্যালেন্সগুলো মিলানো বা হিসাব রাখতে সুবিধা হয়, যার ফলে আমরা এই বিবরণীটা করে থাকি। বিবরণ টাকা টাকা দিয়ে আমরা একটা ঘর করলাম। কীভাবে অঙ্কটা শুরু করব? হুবহু এই পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। ক নাম্বারে ছোটখাটো প্রশ্ন থাকতে পারে, সেটা আমি আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো কি ধরনের প্রশ্ন আসে। সৃজনশীল প্রশ্ন, এটা হচ্ছে সাধারণ প্রশ্ন দিচ্ছি। তো প্রথমে আমাদের একটা ব্যালেন্স দেওয়া থাকবে, সেটা ব্যালেন্স হতে পারে নগদান বই অনুসারে অথবা ব্যাংক বিবরণী ব্যালেন্স, দুটার একটা ব্যালেন্স দেওয়া থাকবে, একটা থাকলেই হবে। আমরা একটা ব্যালেন্স পেলাম, তারপরে সেকেন্ড পেলাম আমরা কিছু না মিলার কারণ, আমাদের সাথে ব্যাংকের বিবরণীর জেরের মিলছে না। জেরটা আমি দেইনি, দরকার নেই। মনে করো জেরটা আমাদের 40,000 টাকা ছিল আমাদের হিসাবে, ওদের হিসাবে 30,000 টাকা, 20,000 টাকা, মিলছে না, যতই হোক না কেন মিলছে না। তখন আমি মিলাবো। কিভাবে শুরু করব? প্রথমে লিখবো আমরা যে ব্যালেন্সটা দেওয়া আছে এটা নগদান বই অনুসারে ব্যাংক জমা পরিমাণ হচ্ছে 40,000 টাকা। কিভাবে মিলাবো আমরা? মিলানোর ক্ষেত্রে শুধু একটা কথা মনে রাখলে তুমি যে কোনো অঙ্ক একক জেরের মিলাতে পারবে, সেটা হচ্ছে এখানে দুইজনের একজনের ভুল হয়, হয়তো ব্যাংক ভুল করেছে অথবা আমরা ভুল করেছি। ব্যাংক ভুল করেছে অথবা আমরা ভুল করেছি। কি ভুল? আমরা জমা দিয়েছি, ব্যাংক লিখিনি। ব্যাংক কেটেছে টাকা, ব্যাংক জমা করেছে আমার অ্যাকাউন্টে, আমরা লিখি নাই।
অথবা লিখেছি কিন্তু ভুল হয়েছে, এসব কারণে মিলে না। আমাদের কাজ হচ্ছে একক যে যখনই করতে যাব আমরা ব্যাংককে ফলো করব, ব্যাংক যা করেছে আমরা সেটাই করব। কীভাবে করব? মনে করো প্রথমটাই আমি আসি, তুমি এই জাস্ট এই একটা অঙ্ক বুঝলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। ধরো আমি ব্যাংকে জমা দিয়েছি 50,000 টাকা, আমি আমার নগদান বইতে 50,000 টাকা লিখে ফেললাম, যেহেতু আমি জমা দিয়েছি আমি লিখেছি। কোথায় লিখলাম? ডেবিট পাশে বা জমা করলাম। নগদান বইতে লিখলাম 50,000 টাকা আমার জমা আছে অ্যাকাউন্টে। কিন্তু আমি দেখলাম ব্যাংক বিবরণী সেটা দেখায়নি, ব্যাংক জমা করেনি। তো আমি 50,000 টাকা জমা দিয়েছি কিন্তু ব্যাংক জমা করেনি, ব্যাংক জিরো দেখিয়েছে, জমা করেনি। তাহলে আমি ব্যাংকে ফলো করতে হবে, আমাকে জিরো বানাতে হবে। তাহলে যেহেতু আমি জমা দেওয়ার সময় 50,000 টাকা লিখে ফেলেছি, সেটাকে ব্যাংকের সাথে এখন মিলাবো। ব্যাংক যেহেতু লিখেনি, আমিও কি করে দিব? মাইনাস করে দিব। আমি আবার বলছি, আমি 50,000 টাকা জমা করেছি, এই দেখো আমি ধরো 50,000 টাকা জমা করেছি, কিন্তু ব্যাংক কিছুই করেনি। তাহলে আমাদের সাথে ব্যাংকের মিলছে? ব্যাংকের ব্যালেন্স জিরো দেখাচ্ছে, মিলছে না। আমি কার সাথে মিলাবো? ব্যাংকের সাথে। এটা মনে করো আমি যে নগদান বইটা করছি, ব্যাংক সনদ বিবরণীটা করছি, কেমন? আমি ব্যাংকের সাথে মিলাবো। তো একক যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা সবসময় তুমি হচ্ছে ব্যাংক যা করছে ব্যাংকের সাথে মিলাবে, তাহলে তোমার কাজ শেষ। তাহলে আমি জমা দিয়েছি কিন্তু ব্যাংক জমা করেনি, তাহলে ব্যাংক যা করেনি আমি সেটা করব। আমি কি করবো? 50,000 টাকা আবার কি করে দিব? মাইনাস করে দিব। তো আমারও কি হয়ে গেল? দেখো জিরো হয়ে গেল, ব্যাংকেরও জিরো, আমারও জিরো। তাহলে ব্যাংকের সাথে আমার মিলে গেল। তাহলে আমি কি করেছি? মিলানোর জন্য 50,000 টাকা মাইনাস করে দিয়েছি। আমি সেম কাজটা এখানে করব। সেটা হচ্ছে এখান থেকে আমি বাদ দিয়ে দিব। কিছু আইটেম থাকবে যোগ করতে হবে, কিছু আইটেম বাদ দিতে হবে। আমরা প্রথমে যোগ করা লিখি, এই জন্য জায়গা রাখলাম, বাদের গুলো লিখলাম। প্রথমে লিখলাম আমরা কি 1 নাম্বার দিয়ে বা ক খ দিয়ে লিখতে পারো। এটাকে আমি বলি পরিবহনাদি জমা বা পরিবহনাদি চেক, অথবা পুরোটাও লিখতে পারো, ব্যাংকে জমা দেওয়া আছে কিন্তু পাস বইতে বা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি, যে কোনটা লিখতে পারো। আমি সংক্ষেপে লিখছি তাহলে পরিবহনাদি জমা বা চেক। এটাকে আমরা ইংলিশে বলি ডিপোজিট ইন ট্রানজিট। ট্রানজিটে আছে, এখনো ব্যাংকে যায়নি, পরিবহনাদি জমা। তার মানে জমাটা এখনো ব্যাংক পর্যন্ত পৌঁছায়নি বা ব্যাংকে জমা হয়নি। তাহলে আমরা জমা দিয়েছিলাম কিন্তু ব্যাংক দেখায়নি, আমি আবার মাইনাস করে দিলাম, শেষ। কত টাকা? 50,000 টাকা। আচ্ছা, সেকেন্ড, তো চেক ইস্যু করা হয়েছে 4,000 টাকা, যা ভাঙানো হয়নি। আচ্ছা আমি এটাকে, আচ্ছা 4,000 টাকায় থাক। আমি ইস্যু করেছি কত টাকা চেক? 4,000 টাকা চেক। ইস্যু মানে হচ্ছে আমি মাইনাস করেছি। তো আমি মাইনাস করে দিয়েছি নগদান বইতে, কিন্তু ব্যাংক তো ভাঙায়নি। ওই যে লোকটাকে আমি চেকটা দিয়েছি, যে পানাদারকে আমি চেকটা দিয়েছি, সে এখন পর্যন্ত ব্যাংকে যায়নি বা চেকটা ব্যাংক থেকে ভাঙায়নি, যার ফলে আমাদের সাথে ওদের মিলছে না। তো আমি মাইনাস করে দিয়েছি কিন্তু নগদান বইতে, দেখো খেয়াল করো, আমি নগদান বইতে মাইনাস করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, কারণ আমি চেকটা ইস্যু করেছি। ইস্যু করলে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যাবে, কাউকে চেক দিলে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যাবে, আমি মাইনাস করে দিয়েছি, কিন্তু ব্যাংক কিছুই করেনি। তাহলে আমি কার সাথে মিলাবো একক জেরে? ব্যাংকের সাথে। ব্যাংক, তাহলে দেখতে পাচ্ছি আমরা আমরা একটা চেক ইস্যু করেছি, আমরা মাইনাস করেছি, কিন্তু ব্যাংক মাইনাস করেনি, ব্যাংক থেকে ভাঙানো হয়নি। তাহলে আমি ব্যাংকের সাথে ফলো করব। আমি মাইনাস করেছি কিন্তু ব্যাংক কিছু করেনি, তাহলে আমি আবার কি করে দিব? প্লাস করে দিব। অর্থাৎ নগদান বইতে আমি যখনই ব্যালেন্স করব, নগদান বই এর সাথে আমি প্লাস করে দিব। অর্থাৎ লিখবো যে এই চেকটাকে আমরা বলি বকেয়া চেক। যদি তুমি পুরোটা লিখতে পারো কোনো সমস্যা নেই, চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। অথবা খুব সংক্ষেপে আমরা লিখতে পারি, সেটাকে আমরা বলি বকেয়া চেক। অথবা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অপরিশোধিত চেক। তো যখনই কোনো চেক ইস্যু করেছি কিন্তু ভাঙানো হয়নি, অর্থাৎ আমরা মাইনাস করেছি কিন্তু ব্যাংক মাইনাস করেনি, আমি আবার কি করে দেব? প্লাস করে দেব। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে ব্যাংক কিছুই করেনি, ব্যাংকে ভাঙানো হয়নি বলে, কিন্তু আমি যখন ইস্যু করেছি আমরা নগদান বইতে মাইনাস করে দিয়েছিলাম আগে। এখন ব্যাংকের সাথে মিলাতে আমাদের কি করতে হবে? টাকাটা আবার প্লাস করতে হবে, খুব সিম্পল কাজ। অর্থাৎ আমরা সবসময় ব্যাংকের সাথে মিলাবো। আমি এখন কি করবো? 4,000 টাকা আবার কি করে দিব? যোগ করে দিব। নেক্সট, ব্যাংক চার্জ। ব্যাংক কি করেছে? দেখো এখানে 100 টাকা চার্জ করেছে, আমার অ্যাকাউন্ট থেকে কেটে ফেলেছে। যখনই ব্যাংক কাটে বা 100 টাকা মাইনাস করেছে, আমার উচিত ছিল মাইনাস করা, তাহলে আমাদের ব্যালেন্স যেটা মিলে যেত। ব্যাংক 100 টাকা মাইনাস করেছিল,
আমরা যদি নগদান বইতে মাইনাস করতাম তাহলে আমাদের সাথে ওদের ব্যালেন্সটা মিলে যেত, কিন্তু মিলেনি, যার কারণে আমাকে অঙ্কটা করতে হচ্ছে। তো আমরা কেন মিলেনি এখানে বলে দেওয়া আছে, 100 টাকা ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয়নি। তাহলে কোথায় লেখা হয়েছে? ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, অর্থাৎ ব্যাংক লিখেছে, কিন্তু কোথায় লেখা হয়নি? নগদান বই। তাহলে কি মিলবে? মিলবে না। তাহলে আমি ব্যাংকের সাথে মিলাবো, ব্যাংক মাইনাস করেছে চার্জটা, আমরাও মাইনাস করে দেবো, তাহলে ওদের সাথে আমাদের মিলে যাবে। যেমন দেখো যে 100 টাকা আমি মাইনাস করে দিলাম, আমাদের সাথে ওদের মিলে গেল। এই 100 টাকা মাইনাস করার কাজই আছে আমাকে এখানে করতে হবে। 2 নাম্বার দিয়ে লিখবো ব্যাংক চার্জ 100 টাকা, শেষ। লাস্ট কাজ হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। কত টাকা? 500 টাকা। ব্যাংক আমাকে সুদ দিয়েছে, মঞ্জুর করা মানে হচ্ছে আমাকে ব্যাংক সুদ দিয়েছে। তো ব্যাংক সুদ দিলে ব্যাংক কি করবে? দেখো আমার অ্যাকাউন্টে জমা করবে। আমি ডেবিট কার্ড দিয়ে না বুঝাচ্ছি, প্লাস মাইনাস দিয়ে বুঝলে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, সহজ হয়, ইজি হয়। তো ব্যাংক কি করেছে? 500 টাকা আমাকে সুদ মঞ্জুর করেছে বা সুদ দিয়েছে। তো যখনই ব্যাংক সুদ দেয় আমাকে, তখন ব্যাংক ওরা আমার অ্যাকাউন্টে 500 টাকা জমা করে দিবে, জমা করে দিয়েছে অলরেডি। কিন্তু আমরা নগদান বইতে এটা লিখিনি, এখানে বলে দেওয়া আছে যা নগদান বইতে লেখা হয়নি। লেখা হলে তো মিলে যেত, কিন্তু মিলেনি, কারণ ওরা লিখেছে আমরা লিখিনি। তো আমি এখন কি করব? লিখবো। কি করব? প্লাস করবো না মাইনাস করবো? ব্যাংক যা করেছে আমি তাই করব। ব্যাংক যখনই আমাকে মঞ্জুর করেছে বা সুদ দিয়েছে, ব্যাংক প্লাস করেছে, আমিও কি করব? প্লাস করব। এই দেখো 500 টাকা আমি যোগ করলাম, তাহলে ব্যাংকের সাথে আমার সাথে মিলে গেল। এই যে কাজটা করা হয়নি আগে, এটাই আমি এখন এখানে করব। এটাই হচ্ছে ব্যাংক সম্বন্ধে বিবরণীর কাজ। আমি কি করেছি দেখো, ব্যাংক আমাকে সুদ দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে, আমিও যোগ করে দেব। ব্যাংক মঞ্জুরকৃত সুদ বা সংক্ষেপে লিখলাম ব্যাংক সুদ 500 টাকা। আমার কাজ হচ্ছে আবার এই টাকাগুলো যোগ করব, এই টাকাগুলো বিয়োগ করব। তাহলে কত হয়? 4500 যোগ হবে, যোগ করে আমরা লিখব 40,500। এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 50,100। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র দুইটা কাজ, এটা হচ্ছে যোগ এবং বিয়োগ করা। কি অনুসারে বিয়োগ করব? ব্যাংককে ফলো করব। আমরা সিম্পল একটা কাজ, ব্যাংককে ফলো করব। ব্যাংক যা করেছে আমরা তাই করব। ব্যাংক কোনো টাকা আমার কাছে অ্যাকাউন্টে যোগ করেছে, আমরাও যোগ করব। ব্যাংক কোনো টাকা বিয়োগ করেছে, আমরাও বিয়োগ করব। তো আর সেকেন্ড আরেকটা বিষয় আছে, তোমাদের বলেছিলাম যে ভুল করলে সেটাও ব্যাংকের সাথে আমরা ফলো করব। ভুল করলে হচ্ছে ভুলটা দুজনই করতে পারে। আমরা যখন ব্যাংকে জমা দিই টাকা, আমরাও ভুল করতে পারি। 500 টাকা জমা দিয়েছি, লিখেছি 50 টাকা, কিংবা 500 টাকা জমা দিয়েছি, লিখেছি 5000 টাকা। দুই ধরনের ভুল হতে পারে, কমও লিখতে পারি, বেশিও লিখতে পারি। সেই ভুলগুলো আমরা এখানে সংশোধন করতে পারবো একই নিয়মে। কাকে ফলো করব? ব্যাংককে। আমরা আগামী ক্লাসে যে অঙ্কটা করব সেখানে দেখাবো যে কিভাবে যদি কোনো ভুল হয়, ভুল সংশোধনটা আমরা কিভাবে করতে পারি। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রায় সিম্পল কাজ। এই কাজটা আমরা শেষ করে ব্যালেন্সটা আমরা বের করে নিব। এই টাকা থেকে 50,100 টাকা বিয়োগ করবো। এই টাকাটা কমও হতে পারে, বেশিও হতে পারে। যদি কম হয় আর বেশি হয় কি করব? দেখো নিচে যে ব্যালেন্সটা আসবে সেই ব্যালেন্সটার নাম হবে, এখানে যা আছে নগদান বই অনুসারে, শুধু নামটা চেঞ্জ করে আমরা লিখবো ব্যাংক বিবরণ অনুসারে ব্যাংক জমা। নগদান বই, তাহলে এটা হচ্ছে ব্যাংক বিবরণী। আর ব্যাংক বিবরণী দিয়ে শুরু করলে যে ব্যালেন্সটা পাবো এটা হচ্ছে নগদান বই। অর্থাৎ আমাদের সাথে ওদেরটা মিলাবো, অথবা ওদের ব্যালেন্সের সাথে আমাদেরটা মিলাবো, যে কোনো একভাবে অঙ্কটা করা যায় একক জেলে। তো যদি কখনো দেখা যায় এখানে মাইনাস চলে আসছে, আমাদের এখানে দেখা যাচ্ছে এখানে বড়, তাহলে পার্থক্য যেটা আসবে ওটাকে আমরা লিখবো বিপরীত। জমা থাকলে এখানে লিখবো জমা বিরিক্ত, মাইনাস করে যত আসে লিখে দিবে। এটা হচ্ছে সিম্পল কাজ। তাহলে আমাদের কাজ এখানে কি করেছি? আমরা যোগ করেছি আর বিয়োগ করেছি। কি অনুসারে? ব্যাংককে ফলো করে করে। ব্যাংক কোন একটা টাকা যোগ করেছে, আমরাও যোগ করে দিয়েছি। ব্যাংক কোন টাকা মাইনাস করেছে, আমরা মাইনাস করে দিয়েছি। অথবা আমি একটা টাকা যোগ করেছি কিন্তু ব্যাংক যোগ করেনি, আমি আবার মাইনাস করে দিলাম। আমি মাইনাস করেছি কিন্তু ব্যাংক কিছুই করেনি, আমি আবার প্লাস করে দিলাম। এই দুটো কথা মনে রাখতে পারলেই তোমার এই ধরনের যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, বেশি বেশি পড়াশোনা করবে। আর তোমাদের যে বলেছিলাম বইগুলো কিনে ফেলো, কিনে এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে শুরু করো। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।